আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা বঙ্গের রাজনৈতিক ইতিহাস আলোচনা করছিলাম। আজকে আমরা কররানী বংশের শাসন নিয়ে আলোচনা করব, কারণ আমরা দেখব এই বংশে হচ্ছে সর্বশেষ স্বাধীন বংশ যারা বাংলার স্বাধীনতা বজায় রাখতে পারছিল। পরবর্তীতে তারা মোগলদের কাছে পরাজিত হয়। আসেন কররানী বংশের ক্ষমতারোহণটা কিভাবে। শের শাহের অনেক কর্মচারী কররানী বংশে ছিলেন। তাজ খান, সুলাইমান খান শের শাহের সেনাপতি ছিলেন। কনৌজের যুদ্ধে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য শেরশাহ তাদেরকে দক্ষিণ বিহারে জায়গির প্রদান করেন। এই দক্ষিণ বিহারই কিন্তু পরবর্তীতে স্বাধীনতা ঘোষণা করে। ইসলাম শাহের রাজত্বকালে তাজ খান একই পদে বহাল থাকেন। আদিল শাহের সময় তিনি পালিয়ে যান এবং ভাইদের সহায়তায় দক্ষিণ বিহারে প্রায় স্বাধীনভাবে রাজত্ব পরিচালনা করেন। এরপর গিয়াসউদ্দিন সিংহাসন দখল করলে তাজ খান তাকে পরাজিত করে গৌড় দখল করেন। এইভাবে বাংলায় কররানী বংশের শাসন শুরু হয়। কররানীরা মূলত পাকিস্তানের খাইবার পাখতুয়ান এবং আফগানিস্তানের অধিবাসী পাঠান জাতির একটা অংশ। তাহলে কররানীরা বেসিক্যালি হচ্ছে পাঠান। আদিল শাহের সেনাপতি হিমু চুনারের নিকট তাদের পরাজিত করে কররানীদেরকে। তাজ খান ও তার ভাই সুলাইমান খান তখন কি করে বাংলায় পালিয়ে আসে, যে ঠিক আছে আমরা এখন দিল্লিতে থাকতে পারবো না, আমরা বাংলা বিহারে পালায় যাই। তাজ খান বিদ্রোহী আফগানদের সাথে নিয়ে শক্তি সঞ্চয় করে 1562 থেকে 1564 সাল পর্যন্ত সে দক্ষিণ পূর্ব বিহার, পশ্চিম বাংলা শাসন করেন এবং বাংলায় সিংহাসনের প্রতি তার দৃষ্টি ছিল। বিহারের পাশাপাশি তার প্ল্যান ছিল হচ্ছে বাংলাতে শাসন করা। বাংলার সুলতান তৃতীয় গিয়াস কররানীর প্রাধান্য দেখে বিচলিত হন। 1564 সালে গিয়াসকে ছলনা করে হত্যা করে তাজ খান বাংলার সিংহাসনে বসেন। বলা হয়ে থাকে এরকম যে দাওয়াত দিয়ে নিছে, দাওয়াত দিয়ে নেওয়া হচ্ছে, হত্যা করে, এই টাইপের। সোনারগাঁয়ে তার রাজধানী ছিল, তবে পাঠানদের একটা গোত্র তাজ খানের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে যে না, আমরা এভাবে ছলনাপূর্ণ বাচ্চাকে মেনে নিতে রাজি না। কথার কথা মনে করেন যায় একজনে মেরে ফেলছেন আপনি, অন্যরা কি মেনে নিবে? মেনে নিবে না। তাদের মধ্যে তো কিছুটা নৈতিকতা আছে। যাই হোক, এই কষ্টে কি করে উনি 1965 সালে মারাই যান তাজ খান এবং ভাই সুলেমান কররানী হচ্ছে বাংলার সিংহাসনে বসেন। তো দেখেন ক্ষমতাটা শুরু করছে থেকে তাজ খান, কিন্তু মানুষ যেহেতু তার বিরোধিতায় চলে গেছে এই জন্য তিনি অনেক কষ্ট পান। সুলাইমান কররানী হচ্ছে পুরা কররানী বংশের ব্যাপক কাজ করে গেছে। দেখেন তিনি দক্ষ শাসক ছিলেন। রাজ্য সীমানা দেখেন কতটুকু বাড়াইছেন উনি, ব্যাপক পরিমাণে বাড়াইছে। ঠিক এই সময়টা মোটামুটি বাড়ছে। এখানে অন্যান্য শাসকদেরও কথা আছে। মোটামুটি কররানী বংশের সময় রাজ্যের সীমাটা অনেক বাড়ছে। দিল্লি, অযোধ্যা, এলাহাবাদ মুঘলদের প্রধানত হলে অনেক আফগান দলপতি সুলাইমান কররানীর আশ্রয় আসে। তাদের পেয়ে সুলাইমান বিশেষ ক্ষমতাবান হয়ে ওঠে। তিনি গৌড় থেকে রাজধানী কোথায় নিয়ে যায়? তান্ডায় স্থাপন করেন। 1565 সালে আলী কুলি খান আকবরের বিরুদ্ধে বিদ্রোহ করে। তো যারাই আকবর বা মুঘলদের বিরুদ্ধে বিদ্রোহ করবে তাদেরকে তিনি আশ্রয় দিবেন। আলী কুলি খান আকবরের বিরুদ্ধে বিদ্রোহ করলে তার সহযোগিতা কামনা করে। এদিকে আকবর মোহাম্মদ সিস্তানিকে দূত হিসাবে পাঠিয়ে তাকে সহযোগিতা করতে বারণ করে যে এই আলী কুলি খান কিন্তু বিদ্রোহ করছে, তুমি কিন্তু তার হেল্প করবে না। দূত আসার আগে তিনি আলী কুলি খানের সহযোগিতা এগিয়ে যান এবং রোটাস দুর্গ জয় করার জন্য সেনাবাহিনী পাঠান। এই যে এইটাই হচ্ছে সেই রোটাস দুর্গ পাকিস্তানের। আকবরের বাহিনী আসার সংবাদ পেয়ে তিনি সেনা প্রত্যাহার করেন এবং আলী কুলি খান, মোহাম্মদ সিস্তানি ও মুনিম খানের মধ্যস্থতায়, মুনিম খান হচ্ছে ওই সময় বাংলার সুবেদার, মুনিম খানের মধ্যস্থতায় আকবরের সাথে তার একটা কি হয়, সন্ধি হয়। সুলেমান মুনিম খানের সাথে সাক্ষাৎ করে আকবরের নামে মুদ্রাঙ্কন, খুতবা পাঠ করে প্রতিশ্রুতিবদ্ধ হন। তিনি মোগলদের সাথে মিত্রতা নীতি অবলম্বন করেন যে ভাই আমার রাজত্বের মধ্যে কোনো ঝামেলা করবে না, আমি দেশ চালাই, তুমিও দেশ চালাও। তার আমলে প্রথমবারের মতো সমগ্র উড়িষ্যা বাংলার অধীনে আসে। এর আগে সমগ্র উড়িষ্যা কখনোই বাংলার অধীনে আসে নাই। সেনাপতি কালা পাহাড়ের নেতৃত্বে তিনি তা জয় করেন। এই যে কালা পাহাড়ের কথা কিন্তু আপনারা নজরুলের লেখায় অনেক পাবেন, অনেক মন্দির টন্দির ধ্বংস করছে। তিনি সর্বশেষ কুচবিহার আক্রমণ করেন। 1572 সালে তিনি মারা যান। তো মোটামুটি সুলাইমান কররানী হচ্ছে রাজত্বটা বেশ ভালোভাবেই হচ্ছে প্রসারিত করতে পারছে। বাইজিদ কররানী সুলেমানের মৃত্যুর পরে বড় ছেলে বাইজিদ ক্ষমতায় আসে, কয়েক মাস ছিল। এর মধ্যেই তিনি কি করে আকবরের থেকে স্বাধীনতা ঘোষণা করে, না আমরা মানি না আকবরকে। এখন আকবর দেখেন প্রায় 50 বছর দেশ শাসন করছে, তো তার স্বাধীনতা অস্বীকার করা বা এটা তো নর্মাল বিষয় না। দেখেন তিনি উদ্ধত আচরণ, কর্কশ ব্যবহারের জন্য রাজ্যের আফগানদের নিকট মানে হচ্ছে অপ্রিয় হতে থাকে। একদল আমাত্য তার আত্মীয় হানসুর মাধ্যমে তাকে হত্যা করে। পরবর্তীতে সুলাইমান খানের বিশ্বস্ত অভিজাতরা হানসুর আধিপত্য খর্ব করেন। বাইজিদ খানের ছোট ভাই দাউদ খান কররানী ক্ষমতায় বসেন। দাউদ কররানী, এই দাউদ কররানী নিয়ে অনেক ইন্টারেস্টিং অনেক তথ্য আছে, দেখি আমরা। তরুণ দাউদ, এক নম্বর হচ্ছে যেহেতু বয়স কম আছিল, রক্ত তো একটু গরমই থাকবে, একটু নিচ চরিত্র ছিলেন। এটা ইতিহাসের মধ্যে বলা নিচ চরিত্রের ক্ষেত্রে। এখন বিষয়টা হলো কি, আপনার কাছে নিচু চরিত্র একরকম, আমার কাছে চরিত্র আরেক রকম। যেমন পাকিস্তানিদের কাছে মানে হচ্ছে সন্ত্রাসী কারা, যারা মুক্তিযোদ্ধা, আর আমাদের কাছে সন্ত্রাসী কারা, যারা পাকিস্তানি, এই টাইপের। তিনি আফগান নেতাদের পরামর্শে লোদি খানের জামাতা ইউসুফকে হত্যা করে। দেখেন
এরা কররানীরাও হচ্ছে কি আফগানি, আবার এই হচ্ছে আফগানি। তো ফার্স্টেই বিভক্তি সৃষ্টি করছে, দেখছেন? এটা তো একটা বিপদের বিষয়। লোদি খানের জামাতা ইউসুফকে হত্যা করে তার বিরাগ ভাজন হন। তিনি বাইজিদের মতো আকবরের অধীনতা অস্বীকার করেন, ফলে আকবরের সাথে তার সংঘর্ষ অনিবার্য হয়ে দাঁড়ায়। কারণ আগের বার হয় নাই কেন, এই যে বাইজিদ কররানী, কারণ আগের বার যারা ইয়া ছিল, রাজবর্গ ছিল, তারাই বাইজিদকে সরায় ফেলছে, তো দাউদকে সরানো যাচ্ছিল না। একই সময় আফগান সেনাপতি গুজর খান বাইজিদের ছেলেকে বিহারের সিংহাসনে বসান, দেখছেন? কারণ আগের শাসক কে ছিল? আগের শাসক ছিল হচ্ছে বাইজিদ, তার ছেলেকে কোথায় বসাইছে? বিহারে বসাইছে, দেখছেন? এই যে একটা বিভক্তি তৈরি হলো। আচ্ছা, দাউদ বিহার দখল করার জন্য এক বিশাল সেনাবাহিনী নিয়ে লোদিকে পাঠায়, অন্যদিকে আকবর বিহার দখলের জন্য মুনিফ খানকে পাঠায়, দেখছেন? এবার দুইজন বিহার দখল করার জন্য দুইজন গেছে। কে কে গেছে বিহার দখল করার জন্য? একদিকে দাউদ গেছে, আরেকদিকে হচ্ছে আকবর গেছে। দুইজনে মিলে বিহার দখল করবে, দেখছেন? এখানেই তো এটা নিয়ে মারামারি লাগবে। মুনিম খানের আসার সংবাদ পেয়ে লোদি খান ও গুজর খান নিজেদের মধ্যে বিরোধ মিটায় ফেলা উপঢৌকন নিয়ে মুনিম খানকে বিদায় করে। এখন দেখেন, দাউদ বেসিক্যালি পাঠাইছিল হচ্ছে মানে হচ্ছে বিহারটা জয় করার জন্য, কিন্তু লোদি খান কি করে নাই, সেটা বিহারটা জয় করে নাই, বরঞ্চ তারা একত্র হয়ে কি করছে, আকবরের আগে ভাগাইছে। দাউদ এতে রাগান্বিত হয়, নিজেই সে সৈন্য ফিরে আসে, দেখছেন? সৈন্য নিয়ে ফিরে আসে, কি আমি পাঠাইছি তোমার বিহার জয় করতে? তো দেখেন, আপনার আকবরের সাথে লড়া তো আর যে সেই বিষয় না, এদের তো সেই বুদ্ধিটা ছিল যেটা আকবরের সাথে লড়াই যাবে না, আমরা মিলে যাই, ঠিক আছে? কিন্তু দাউদের কথা বলছে না, আকবরের গোনার টাইম নেই, আমি যে আক্রমণ করব। যাই হোক, উড়িষ্যায় পালাবার পথে দাউদ দেখেন কোষাধ্যক্ষ হরিদাস ওরফে বিক্রমাদিত্য বিপুল ধন সম্পদ নিরাপদে কোথাও নিয়ে যেতে বলেছিল। এর মধ্যে এটা একটা এক্সট্রা তথ্য, দাউদের যখন পালায় যাচ্ছিল তখন এই যে প্রতাপাদিত্য নামে একজন লোক আছিল, যে পরবর্তী 12 ভূঁইয়াদের নেতা হয়েছিল। যাই হোক, এমন পরিস্থিতিতে লোদি খান রোটাস দুর্গে পালিয়ে মুনিম খানের সাহায্য কামনা করে। মুনিম খানের অনুরোধে আকবর টোডরমলের নেতৃত্বে এক বিশাল সেনাবাহিনী পাঠায়। গঙ্গা ও সবুরময় এখানে যুদ্ধ হয়। যুদ্ধে দাউদের সেনাপতি নিজাম পরাজিত হয়ে পালিয়ে যায়। এই সময় বিভিন্ন আফগান নেতার পরামর্শ নিয়ে দাউদ ছলনা করে লোদি খানকে ডেকে এনে হত্যা করে। হত্যা করার কারণ কি ছিল? এক নম্বর হচ্ছে আকবরের সহায়তা, দুই নম্বর হচ্ছে কেন সে বিহার জয় করতে পারলো না। ফলে আফগানদের মধ্যে ভাঙন সৃষ্টি হয়। এই জন্য নিজের ছায়ার সাথে কখনো যুদ্ধ করতে নেই, ভাঙন শুরু হয়। ইতিমধ্যে মোগল বাহিনী পাটনায় দাউদকে অবরোধ করে। দাউদ ভয় পেয়ে বাংলা রাজধানী তান্ডায় ফিরে যায়। মুনিম খান 1574 সালে বিশাল সেনাবাহিনী নিয়ে বাংলা দখলের জন্য আসে। সব প্রতিরোধ গুড়িয়ে মোগল বাহিনী তান্ডায় প্রবেশ করে। দাউদ সাতগাঁও হয়ে, দেখছেন এবার খুলনায় চলে গেছে, সাতগাঁও হয়ে উড়িষ্যায় পালিয়ে যায়। ঠিক আছে, এই যে দেখেন আমরা একটা টিকা দিছিলাম না, উড়িষ্যায় পালানোর পথে দাউদ কোষাধ্যক্ষ কি বিক্রমাদিত্যকে প্রচুর ধন সম্পদ নিয়ে দিচ্ছিল, এই টিকাটা উড়িষ্যায় পালানোর সময়। আচ্ছা, দাউদ সাতগাঁও উড়িষ্যায় পালিয়ে যায়। মুনিম খান তান্ডা দখল করে এবং বাংলার সকল স্থানে মোগলদের শাসন শুরু হয়। এখন দাউদের তো একবার ক্ষমতা চলে যায় নাই। এবার দেখেন, এবার মোগল বাহিনীর সর্বশক্তি দিয়ে দাউদকে আক্রমণ করার জন্য উড়িষ্যার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। মানে দাউদকে ছাড় দিব না, সোজা কথা এটাই। এই সময় দাউদ হরিপুরে পরীক্ষা খনন ও প্রতিরোধ প্রাচীর নির্মাণে ব্যস্ত ছিল। মোগল বাহিনী এই কৌশল জানতে পেরে স্থানীয় লোকদের সহায়তা এক অজানা পথ দিয়ে আসে। মোগলদের তুলনায় আফগানরা বেশি তেমন একটা শক্তিশালী ছিল না। দাউদ মোগলদের সাথে সন্ধি প্রস্তাব করলে টোডরমল তা প্রত্যাখ্যান করে। কিসের সন্ধি? কিন্তু মুনিম খান বলতেছে ঠিক আছে, সন্ধি হোক। এখন সন্ধি কি দেখেন, যে দাউদকে সম্রাটের অধীনে চাকরি করতে হবে, আকবরের অধীনে, এমন আরো কিছু সন্ধি মানে প্রস্তাব দেয় যেগুলো অসম্মানজনক। মানে দাউদ যখন সন্ধি করতে চাইছে, সন্ধির এমন কিছু ক্লজ বলে যেগুলো তার জন্য অসম্মানজনক। কাজে 1575 সালে কি দুই বাহিনীর মধ্যে একটা যুদ্ধ হয়। প্রথম দিকে দাউদের অবস্থান ভালো থাকলেও সে শেষ পর্যন্ত মোগলদের কাছে পরাজিত হয়, আত্মসমর্পণ করে। মুনিব খান তাকে উড়িষ্যার জায়গির প্রদান করে। এবার কিন্তু উড়িষ্যার সম্রাট না, উড়িষ্যার জায়গির প্রদান করে তান্ডায় ফিরে যান। এর মধ্যে কালা পাহাড় আর প্রভৃতি আফগান নেতারা কুচবিহার থেকে ঘোড়াঘাটে এসে মোগলদের পরাজিত করে, দেখছেন? এবার কি হয়েছে, মোগলরা পরাজিত হয়েছে কোথায়, যে এই কুচবিহার অঞ্চলে মোগলরা পরাজিত হয়েছে। এই সুযোগটা পাইছে দাউদ, বলতেছে না এবার আমি স্বাধীনতা ঘোষণা করব। এই সংবাদ পেয়ে মুনিম খান ঘোড়াঘাটের দিকে যাত্রা শুরু করে। ঠিক আছে, তারপর দেখেন তান্ডায় চলে যান। 1575 সালে তার মৃত্যু হয়। এরপর হাসান কুলি বেগকে আকবর বাংলার শাসক হিসেবে নিয়োগ দেন। টোডরমলকে তার সহকর্মী হিসেবে নিয়োজিত করা হয়। দেখেন, মুনিম খানের মৃত্যুর পর দাউদ বিহারে বিদ্রোহ ঘোষণা করে, মোগলদের বিরুদ্ধে বিভিন্ন এলাকা দখল করে বাংলা আধিপত্য বিস্তার করেন। নবনিযুক্ত বাংলার শাসক হাসান কুলি দাউদকে দমনের জন্য বাংলায় সেনা অভিযান পরিচালনা করেন। এই সংবাদ শুনে দাউদ রাজমহলে আশ্রয় নেন। হোসেন কুলি খান সেনাবাহিনী নিয়ে কয়েক মাস অপেক্ষা করেন যে দাউদ রাজমহলে আশ্রয় নিছে। এরপর শেষ পর্যন্ত আকবরের নির্দেশে বিহারের শাসক হাসান কুলির সাহায্যে এগিয়ে আসেন। 1576 সালের 12ই জুলাই মোগল বাহিনীর প্রচণ্ড আক্রমণে আফগান বাহিনী রাজমহলে
সম্পূর্ণভাবে পরাজিত হয়। মানে হোসেন কুলি খান দাউদকে বলে যে তুমি কেন বিদ্রোহ করছো, তুমি তো সন্ধি করে নিছো যে তুমি আকবরের অধীনে চাকরি করবা সামথিং, যে যে শর্তগুলো দিছে। তা সে উত্তর দেয় কি, মোনায়েম খান মারা যাওয়ার পরে আর এই চুক্তির কোনো ভ্যালিডিটি নাই, যেহেতু মোনায়েম খান মারা গেছে। দেখেন দাউদ জানায় মোনায়েম খানের মৃত্যুর সাথে সাথে মোগলদের সাথে শান্তি চুক্তি বাতিল হয়েছে, তাই বিদ্রোহ ন্যায়সঙ্গত। তার আচরণে ক্ষুব্ধ হয়ে মোগল সেনারা দাউদকে খুন করে তার মাথা কেটে আকবরের কাছে পাঠানো হয়। এর মাধ্যমে বাংলায় আফগান শাসনের সমাপ্তি ঘটে, মোগল শাসন শুরু। অবশ্য তখনও মোগলদের আধিপত্য বিস্তার লাভ করতে পারেনি। বাংলার কি দেখেন কিছু অঞ্চলে কি মোগলরা ছিল, বাকি অঞ্চলগুলোর মধ্যে 12 ভূঁইয়া শাসন চলতেছিল। পরবর্তীতে 1612 সালে সম্রাট জাহাঙ্গীরের সময় হচ্ছে মোগলরা চূড়ান্তভাবে হচ্ছে বাংলা জয় করে। তা আমরা এই কররানী বংশের ক্ষেত্রে দেখতেছি দাউদের মানে হচ্ছে একদিকে বীরত্ব, অন্যদিকে হচ্ছে কিছু বাস্তব জ্ঞানের অভাব, সব কিছুই ছিল আর কি। তবে ইতিহাস খুব ইন্টারেস্টিং যে বারবার কেন বাংলায় যুদ্ধ করতেছিল, তারপর হেরে যাওয়া, সন্ধি করে তারপর আবার দেখেন সন্ধি ভঙ্গ করা, বিদ্রোহ করা, দেশ স্বাধীন বলে ঘোষণা করা, ব্যাপক জিনিস এখানে। তো যাই হোক, আমরা পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ 12 ভূঁইয়া শাসন নিয়ে আলোচনা করব। সবাই ভালো থাকবেন, ভিডিওগুলো ভালো লেগে থাকলে অন্যদের সাথে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।